নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা সাহা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি ফিউশন কাজিনের কর্ণধার, যিনি আজকের এই আমাদের অনুষ্ঠানে খাদ্য এবং পানীয় সরবরাহ করেছেন। আমরা স্যারের তো অনেক প্রেডিকশনস দেখেছি এবং সেখানে চুলচেরা বিশ্লেষণসের মাধ্যমে স্যার বুঝিয়ে দিয়েছেন কিভাবে সঠিক ক্যালকুলেশনসের মাধ্যমে আমাদের সব কিছু বলে দেওয়া সম্ভব। কিন্তু তবুও আমরা অনেক সময় মোহ মায়া বা একটা মিরাক্কেলভাবে জিনিসটাকে দেখে ফেলি, কারণ যেহেতু এত পুঙ্খানুপুঙ্খভাবে প্রেডিকশনসটা হয়ে থাকে। তো আজকে আরেকটা উদ্যোগ যে কিভাবে সঠিক ক্যালকুলেশনসটা করা হয়ে থাকে এবং সেই হিসাবেই বলা যেতে পারে একজন মানুষের নেগেটিভিটি, পজিটিভিটি এবং জীবনে চলার জন্য কোন দিকটা ঠিক করে বাছা উচিত। তো আজকে যখন আমরা অনুষ্ঠানটা শুরু করব, এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে জীবনে যেইগুলো আমরা জিনিস, যেই ব্যাপারগুলো ওতপ্রোতভাবে আমরা জড়িত, সেই ব্যাপারগুলো নিয়েই আমরা ক্যালকুলেশনস বা কীভাবে জিনিসটা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আমাদের প্রোগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার সুমন্তজি চৌধুরী। স্যারকে আমরা সকলের তরফ থেকে জানাই শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা। স্যার, প্রথমেই যে কোশ্চেন্সটা জানতে চাইব সেটা হচ্ছে এই যে ফাটকার যে ব্যাপারটা থাকে, ফাটকাতে কিছু হয়ে যাওয়া বা কিছু, তো এই ব্যাপারটা সম্বন্ধেও তো আপনি অনেকবার প্রেডিকশনস করেছেন, বলেছেন, অনেককে বলে থাকেন। তো স্যার, গ্রহগত কি অবস্থানের মাধ্যমে এই ব্যাপারটাকে ঠিক করে পুঙ্খানুপুঙ্খ বিচার করা সম্ভব এবং সেটাকে জাজ করা যেতে পারে, সেটা যদি একবার পরিষ্কারভাবে মানি আর্ন করবে যে বেশি করে, সেটা কিভাবে বোঝা যায়? প্রথমত ফাটকা বলতেই আমরা মনে করি লটারি, জুয়া, বা দেখা গেল হঠাৎ করে কোনো অর্থ ইনকাম হয়, হঠাৎ করে দেখা গেল আমি এমন কিছু একটা করলাম, তার ফলে সেরকম কর্ম করলাম না, সফল হবার উপযুক্ত হলাম না, অথচ আমি অর্থটা ইনকাম করলাম বা সফল হয়ে গেলাম। তুই যেটা বলছিস যে অর্থনৈতিক দিক দিয়ে যদি ফাটকাটাকে দেখা হয়, তাহলে ফাটকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাকে আমরা সঠিক মতন কখনো অ্যানালাইসিস করিনি। তার কারণ ফাটকা কি হয়, মেন্টালি ফাটকা হয়, আরেকটা ফিজিক্যালি ফাটকা হয়, আরেকটা অর্থনৈতিক ফাটকা হয়, আরেকটা জীবনের ফাটকা হয়। যখন আমি 30% নিজেকে নিয়োজিত করলাম, অর্থাৎ পড়াশোনায় 90% চাইছি, অথচ আমি 90% পাওয়ার মতন পড়াশোনা করছি না। 2026 দাঁড়িয়ে আজকের দিনে যদি 80 থেকে 90% সফল হতে হয়, তাহলে 200% নিজেকে কিন্তু এফোর্ট দিতে হয়। তাই তো প্রতিযোগিতার সময়। তাহলে যখন আমি 30% নিজেকে নিয়োজিত করছি, তারপর আমি ভাবছি এই স্বর পাইয়ে দাও, বা দেখা গেল যে আমি কোনো বটবৃক্ষের চারিপাশে শুকলি ভাবছি, তাহলে মেন্টালি ফাটকার সৃষ্টি হচ্ছে। আমি ভালো রেজাল্ট করলাম, ভালো তৈরি করলাম না নিজেকে, আমি যেন 80% পাই, 90% পাই। এটা হচ্ছে মেন্টালি ফাটকার জায়গা। ফিজিক্যালি ফাটকার জায়গাটা কি? দেখা যাচ্ছে আমাকে কর্ম করতে হবে, আমি জানি কর্ম না করলে ভালো কর্ম এবং খারাপ কর্ম আমার জয় বা পরাজয়কে নিশ্চিত করবে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমি কর্মটাই সেরকম ভাবে করছি না। তার কারণ আমরা তখন কিন্তু ইলিউশন লাইনকে তখন আমরা তুলে ধরি কি, তিনি না চাইলে কিন্তু পাতা পর্যন্ত হেলে না, তিনি যখন চাইবেন তখন ঠিক হবে। আরে না, কি বলে, আরে যখন সময় হবে তখন শুয়ে আছি কি, উঠে গিয়ে পরে আমি সফলতার কাছে চলে যাব, এই কথাগুলো বলে। এটা হচ্ছে ফিজিক্যালি ফাটকা। আমি জানি আমার কর্ম করতে হবে, কিন্তু তবুও কর্ম করতে হবে, করছি না, এবং আমি ভাবছি যে আরে তিনি চাইলে আমার যদি ওটা পাওয়ার থাকে আমি পেয়ে ছাড়বো। এটা কিন্তু আমরা আজকালকার দিনে কথা শুনতে পাই। আরেকটা ফাটকা রয়েছে, যেই ফাটকাটা হচ্ছে লটারি থেকে, জুয়া থেকে সাডেনলি অকস্মাৎ অর্থনৈতিক ফাটকা, প্রাপ্তির জায়গা। সেটা কি হয়, সেটা কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান যখন একত্রীকরণ সৃষ্টি করে। আমি শর্টের উপর বলি, নিশ্চয়ই আরো অনেক কিছু প্রশ্ন তোদের আছে, তাই জন্য এইটা হয় সেকেন্ড হাউসে রাহু এবং বৃহস্পতির একত্রীকরণ হলেও কিন্তু কি হয়, অকস্মাৎ দেখা গেল অর্থনৈতিক প্রাপ্তি হয়ে গেল। আর আরেকটা ফাটকার জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ থাকে,
এইটা কিন্তু বহু মানুষের জীবনে ঘটেছে এবং এই জায়গাটা কিন্তু আমার জীবনেও রয়েছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ অবস্থায় থাকে, জীবনের একটা বিরাট বড় ফেজে তাকে পরাজিত করে দেওয়া হয়, তাকে হারিয়ে দেওয়া হয়, বা সে সফল হতে পারে না। কিন্তু তারপর তিনি যখন গিয়ার চেঞ্জ করতে শুরু করে, তখন তার আশেপাশে কেউ থাকে না। এই ফাটকাটা কিন্তু আগের ফাটকার মতন নয়। 8 নম্বর ঘরে, 8 নম্বর ঘরটাকে ফাটকার ঘর বলা হয়। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ থাকে, তখন জীবনের লাস্ট ফেজে বা জীবনের সেকেন্ড হাফে কিন্তু সে খেল দেখায়। এমন অনেকে আছে দেখবি, রাস্তার ভিখারি, পরে দেখা গেছে অরবপতি হয়ে গেছে। সেটা কিন্তু একমাত্র সম্ভব 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যদি উচ্চস্থ হয়ে যায়। তাহলে ফাটকা এত প্রকারের কিন্তু হয়। তো স্যার, সেখান থেকে আমরা তো গ্রহের বিভিন্ন অবস্থান আপনার কাছ থেকে জেনেছি যেটুকু। তো কেউ এসে জিজ্ঞাসা করছেন যে আমার সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, আবার কেউ বলছেন নাকি ব্যবসা করব। সেই লাইনটা কি বোঝা যায় গ্রহগত মানে অবস্থান দেখে? যদি বোঝা যায় তবে কোন গ্রহ কিভাবে কি রিপ্রেজেন্ট করছে একটু বুঝিয়ে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। প্রথমত একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা না একদম মানে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই জিনিসটা নেই, কিন্তু আমরা না তুলে ধরি অদ্ভুত ভাবে। রবি যদি উচ্চস্থ থাকে তাহলে তুমি সরকারি চাকরি পাবে, এটা সব অ্যাস্ট্রোলজার বলে। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রবি কোথায় উচ্চস্থ? মেষ রাশিতে উচ্চস্থ। মেষ রাশিতে রবি কখন থাকে? যখন কেউ বৈশাখ মাসে জন্মগ্রহণ করে। এটা তুই গিয়ে দেখবি সূর্যোদয়ের আগে, যখন আমাদের লগ্ন ভাব বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তৈরি হয়নি, কি হয়, তুই যে মাসে জন্মাচ্ছিস, মনে কর বৈশাখ মাসে জন্মালি, তাহলে তোর সূর্যটা কিন্তু মেষ রাশিতে থাকবে। তুই যদি জ্যৈষ্ঠ মাসে হয়, তুই নিজেই আজকে বাড়ি গিয়ে দেখবি, তাহলে কিন্তু জ্যৈষ্ঠ মাসে যদি হয় তাহলে বৃষ রাশিতে সূর্য থাকবে। মানে মাসের সাথে রাশিটা পরপর ঘুরছে। হ্যাঁ, রাশিটা সূর্যটা ঘুরছে, এবং তার জন্য সূর্য দ্বারা ক্যালকুলেশন করা হতো। বুঝতে পেরেছিস? যে বৈশাখ মাসে জন্মাচ্ছে তার কিন্তু সূর্যটা মেষ রাশিতে রয়েছে, এই দ্বারা কিন্তু 12টা ঘরের ক্যালকুলেশন। এবার মেষ রাশিতে সূর্য উচ্চস্থ, তাহলে সূর্য যদি উচ্চস্থ হয় তাহলে সে সরকারি চাকরি পাবে। আচ্ছা, যে কার্তিক মাসে জন্মাচ্ছে, আমি যেমন আশ্বিন মাসে, কার্তিক মাসে যে জন্মাচ্ছে তুলার ঘর, তার মানে সূর্য নিচস্থ, তাহলে কার্তিক মাসে যদি আমি জন্মাই তাহলে আমি সরকারি চাকরি পাবো না, বা সরকারি তুল্য কোনো কাজ পাবো না, বা সরকারি আনুকূল্য পাবো না, তা নয়। তা নয়। তুলাতে যখনই সূর্য আছে তার মানে সূর্য নিচস্থ হয়ে গেল, তার মানে তার দ্বারা কখনোই নয়। তাহলে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই যে মাসগুলো রয়েছে, এই মাসে যারা জন্মাচ্ছে তারা কি তাহলে সরকারি চাকরি পায়নি? সরকারি চাকরি কেবলমাত্র কি আমাদের ওই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এইগুলোতেই যারা জন্মেছে? তা নয়, পুরোপুরি ভুল। প্রথমত হচ্ছে ক্যালকুলেশন যেটা, সেটা হচ্ছে 1-6-10 কানেকশন সার্ভিসের ক্ষেত্রে দেখা হয়। 1-6-10 কানেকশনের মধ্যে 10 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রেজাল্ট কিন্তু দেয় 11th হাউস। এই কানেকশনের মধ্যে যখন 6th হাউস এবং 10th হাউস দ্বারা সমসপ্তমে সূর্য উচ্চস্থ হয়ে যায়, এবং কেতু উচ্চস্থ হয়ে যায়, এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়, সে সরকারি চাকরি পাবে। মানে গ্রহগত সিচুয়েশনের মধ্যে দিয়ে, বুঝতে পেরেছি? 6th হাউস এবং 10th হাউসের মধ্যে দিয়ে, 6th হাউস 10th হাউস সমসপ্তম দ্বারা দেখা যাচ্ছে সূর্যকে উচ্চস্থ করছে, কেতুকে উচ্চস্থ করছে, তাহলেই কিন্তু সে সরকারি চাকরি পাবে। সূর্য, কেতু এবং বৃহস্পতির অবস্থান সবসময় সরকারি চাকরি পাওয়াতে সাহায্য করে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেখা গেল সূর্যের অবস্থান পজিটিভ নেই, 1-6-10 কানেকশনের মধ্যে কেতু এবং শনির অবস্থান পজিটিভ রয়েছে, তাহলে কিন্তু বেসরকারি চাকরি পাওয়াতে সাহায্য করবে। 1-6-10 কানেকশন এবং 11th মানে রেজাল্ট, সেখানে যদি দেখা যায় রবি উচ্চস্থ, শনি উচ্চস্থ, তাহলে সরকারি তুল্য চাকরি পাবো। অথবা দেখা গেল আমি এমন কোনো চাকরি পেলাম যেখানে আমার সারাক্ষণ প্রতিযোগিতা আছে, রেশারেশি আছে, চ্যালেঞ্জ রয়েছে, কর্পোরেট দুনিয়া, আইটি সেক্টরের কাজ, কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছি, আমাকে গাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সরকারি চাকরি পাওয়া যাবে না। শনি কিন্তু গ্রহরা, শনি যখন উচ্চস্থ, রবি উচ্চস্থ, তাহলে রবির ফেসিলিটিটা আমি পাবো, গ্ল্যামারটা আমি পাবো। হ্যাঁ, আর মানে আর শনির কিন্তু কর্মটা চ্যালেঞ্জ, অলওয়েজ কর্ম, অলওয়েজ কর্ম, এটাই হচ্ছে ব্যাপার। তুই সরকারি বেসরকারি চাকরি বলেছিস, আর ব্যবসায়ী বা এবার যদি ব্যবসার জায়গাটা লক্ষ্য করতে, ভেরি গুড কোশ্চেন। ব্যবসার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বুদ্ধি কিন্তু স্ট্রং হতেই হবে।
বুথকে কিন্তু সবসময় ব্যবসার কারকতা বলা হয়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1-7-10 কানেকশনের মধ্যে বুথ যদি উচ্চস্থ হয় এবং যদি বুথ শনির কানেকশন সৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা বিজনেসে একটা ফ্লারিশ মারাত্মক জিনিস লক্ষ্য করা যায়। দেখা যাচ্ছে আমি বিজনেস করছি, মাস গেলে দেখা যাচ্ছে 50,000 টাকা আমার ট্রানজেকশন হচ্ছে, আরেকজনের 50 লাখ টাকা ট্রানজেকশন হচ্ছে। তাহলে কিন্তু বুধ এবং শনির একত্রীকরণ 11th হাউসকে, 10th হাউসকে, 7th হাউসকে, 3rd হাউসকে, 5th হাউসকে কিভাবে মানে সেই সাপোর্ট করছে, সেই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুধ এবং শনির কানেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা ফ্যাক্টর হয়, কেননা ঊর্জার জায়গা মঙ্গল। চ্যালেঞ্জ নেবার ক্ষেত্রে আমি যদি পরিশ্রমী না করি তাহলে আমি হবে কি করে? কিন্তু বুথকে পজিটিভ থাকতেই হবে এবং 1-7-10 কানেকশনকে পজিটিভ থাকতেই হবে। 3rd হাউস এবং মঙ্গলের কানেকশন পজিটিভ কিন্তু থাকতেই হবে। বুধ কি স্যার তার বুদ্ধিটাকেও ইমপ্লিমেন্ট করার দিকে এগিয়ে চলে? সেই ব্যাপারটা আমি বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, বুদ্ধি এবং যুক্তি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন হচ্ছে আমাদের বুধ এবং মঙ্গলের, বুধ এবং শনির যে একত্রীকরণ, একটা বিজনেস করার সময় যে মার্কেট ভ্যালু, মার্কেট সম্পর্কে জানা, আমি শুধু প্রোডাক্ট নিয়ে বসে গেলাম না, মার্কেট সম্পর্কে জানা, সেটা কিন্তু দারুণ বোঝা যায়। বুঝতে পেরেছিস? বুধ মানে হচ্ছে বুদ্ধি, যুক্তি, এবং বুদ্ধি থাকলেই হবে না, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আর আরেকটা জিনিসও কিন্তু রয়েছে, বিশেষ করে কিন্তু বিজনেসম্যানের ক্ষেত্রে 4th হাউস মাস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যখন জনগণের সাথে কানেকশন ক্রিয়েট করছি, কেননা বিজনেস আমি একা একা করতে পারবো না। সে আমি যত ইউটিউবারই যদি হই, ঘরে বসেও যদি যেটা আমি তৈরি করছি সেটা পাবলিকের জন্য তৈরি, মার্কেট ভ্যালুটা, মার্কেট ভ্যালু, মার্কেটে মানুষ কি ধরনের আমাকে চাইছে, মানুষকে কি আমি গেলাতে পারছি, এটা পরিষ্কার। বুঝতে পারছি কাস্টমার আমাকে কতটা বিশ্বাস করছে, মার্কেট ভ্যালু কতটা উঠছে। 4th হাউস কিন্তু কাস্টমার হ্যান্ডলিং করাটা ভীষণভাবে জরুরি। কাস্টমার হ্যান্ডলিং বুথ এবং শনির একত্রীকরণ ডেফিনিট ভাবে করে ফেলবে। স্যার এখানটায় একটা কোশ্চেন স্যার, যে অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নিয়ার বাই, যেখানে আমি বাসস্থান, যেখানে তার কাছাকাছি যদি কোনো রকম ব্যবসা করতে পারি, কোনো রকম চাকরি পেয়ে যাই, জব পাই, সেটা সবাই চেয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে কি করে স্যার ক্যালকুলেট? এটা একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন। এটা যারা মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে নাড়াচাড়া করে না, তারা একদম ইজিয়েস্ট ভাবে বলবে, কোনো ভাওতারামি করবে না। কি আজকের দিনের অবস্থা, জন্মছক নয় কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন। আমি বলে দিচ্ছি, আমি সব বলছি, কিন্তু মনে কর তোর কোনো কারণে দেখা যাচ্ছে যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে দেখতে হবে যেটা আমি আমার কর্মের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে 1-6-10 কানেকশন 11th এর সাথে আমার কি 3rd হাউসের কানেকশন ক্রিয়েট করছে। তাহলে আমি বর্ধমানে জন্মেছি, কলকাতায় এসে কাজ করছি। আমি বহরমপুরে জন্মেছি, কলকাতায় এসে কাজ করছি, বা কলকাতায় জন্মেছি, বহরমপুরে গিয়ে কাজ করছি। রাজ্যের মধ্যে আমি থাকবো, রাজ্যের মধ্যে নয়, মানে আমার ডিসটেন্সটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হলো, মানে আমার বাসস্থানের কাছাকাছি হচ্ছে না। বুঝতে পারছিস? একদম মানে ওই মাছ ভাত খেয়ে যাচ্ছি, কাজ করছি, আবার ফিরে আসছি। এবার যখন 1-6-10 কানেকশনের সাথে এবং 11th কানেকশনের সাথে 9th হাউসের কানেকশন ক্রিয়েট হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি, তখন দেখা যাচ্ছে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, কিন্তু দেখা যাচ্ছে মুম্বাইতে কাজ করতে যাচ্ছি, চেন্নাইতে কাজ করতে যাচ্ছি। 1-6-10 এবং 11 কানেকশনের মধ্যে যখন কানেকশনের সাথে যখন 12 কানেকশনের একত্রীকরণ পজিটিভ ভাবে হিট করছে, তখন আমি ভারতবর্ষে জন্মেছি কিন্তু বিদেশে কাজ করছি। একদম ইজিয়েস্ট। যখন আমার ওই 2 ঘন্টা 3 ঘন্টার জার্নি 1-6-10 কানেকশন 11th এর সাথে একত্রীকরণের মধ্যে দিয়ে 3rd হাউস দ্বারা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে কিনা। আর যখন দেখা যাচ্ছে ভিন রাজ্যের জায়গা, সেটা হচ্ছে 9 কানেকশনের মধ্যে 1-6-10-11 9 কানেকশন কতটা পজিটিভ হচ্ছে। আর বিদেশ হয়ে যাচ্ছে হচ্ছে 1-6-10-11 কানেকশন যখন 12 নম্বর ঘর হিট করছে। বুঝতে পারছো? 12 নম্বর ঘর হিট করছে, এটা আমরা পজিটিভ ভাবে হিট করতে হবে, নেগেটিভ ভাবে দিক দিয়ে আমরা মানে পুঙ্খানুপুঙ্খ। এটা না, এইটা হচ্ছে মানে 10 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়। এটা একদম 10 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়। ইমপ্লিমেন্টেশন ছকটা দেখলেই বোঝা যাবে। ফর ইমপ্লিমেন্টেশন ছকটা দেখলে তুই জন্মেছিস যখন তখন হবে না। তুই এখন কোথাও কাজ করছিস বা কাজ পাবি কি পাবি, যখন আজকের দিনের ছকটা লক্ষ্য করা যাবে, তখন এটা একদম 10 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়, তার বেশি সময় লাগে না। শুধু ক্যালকুলেশন, মানে যখন আমি একটা জিনিস নিয়ে চর্চা করবো, ছকটা দেখলেই তুই সেটাগুলো কিন্তু
ঠিক আছে, তাহলে স্যার এই যে আমি চাকরি ব্যবসা বা এই কথাগুলো বললাম, তার আগে প্রায়োরিটি পায় আমাদের জীবনে সন্তান, কারণ এরাই তো বড় হয় ভবিষ্যতের প্রজন্ম। তাদেরকে যদি আমরা সঠিকভাবে গাইড না করে মানে এগোতে সাহায্য না করি তাহলে আমাদের কিছুই সম্ভব না। তাহলে যখন তারা তৈরি হবে একজন অ্যাস্ট্রোলজার বা আপনার মতন অ্যাস্ট্রোলজার, সেটা কি বলে দেওয়া সম্ভব যে কোন সাবজেক্ট চুজ করবে বা কি নিয়ে তারা লক্ষ্যে পৌঁছাবে, সেটা কোন গ্রহ কিভাবে রিপ্রেজেন্ট করছে? এইটা একটা দারুণ প্রশ্ন, এবং এইটাকে যদি আমি অ্যানালাইসিস করতে শুরু করি তাহলে 25 মিনিটের মধ্যে হবে না। আমি শর্টের উপর তোকে বলছি, কেননা খুব গুরুত্বপূর্ণ অনেক তোরা প্রশ্ন করছিস, তাই জন্য একদম শর্টের উপর বলছি। প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে, যখন আমার শিশু জন্মাচ্ছে, আমার সন্তান যখন জন্মাচ্ছে 10 বছরের মধ্যেই একবার প্রেডিকশন করানো প্রয়োজন। এই কারণের জন্য কেন প্রয়োজন আমি একদম শর্টের উপর তোকে বলছি। কোনো কারণে দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে, হ্যাঁ, একটু আগেই আমার স্টুডেন্টরা আলোচনা করছিল, সেখানে দেবাদ্রিতা বলল কি আমি ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু স্যার বললেন যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও। ডাক্তার কিভাবে হওয়া যায়? 4th হাউস 6th হাউসের কানেকশন থাকতে হবে। 4th হাউস 6th হাউস এবং 12 কানেকশনের মধ্যে 12 এর সাথে কানেকশন ক্রিয়েট করতে হবে। 5th হাউস 8 হাউসের মধ্যে কানেকশন ক্রিয়েট করতে হবে। 9th হাউস 5th হাউস এবং 6th 12 এর কানেকশন ক্রিয়েট করার প্রয়োজন আছে। এটা পুরোপুরি কানেকশন। এই কানেকশন যদি না থাকে তাহলে কখনো তুই ডাক্তার হতে পারবি না। ওর ছকে ডাক্তারি না, কানেকশন কখনোই ওই জায়গাটা ছিলই না প্রথম অবস্থায়, এবং যদি না থাকে তাহলে তুমি যত ভালো স্টুডেন্ট হও কোনোদিন সাকসেস আসবে না, কোনোদিন তুমি হতে পারবে না। তাই জন্যই তো যেইতে ভালো রেজাল্ট করলো, ডাক্তারিতেও কোনো মতেই ওই জায়গাটাতেই যেতে পারতো না। এবার তোকে বলে রাখি, যখন এই যে 4, 6, 12 কানেকশন, 5, 8 কানেকশন বা 9, তারপরে 8 কানেকশন, 6, তারপরে 12 কানেকশন, এই কানেকশনের মধ্যে মঙ্গলের অবস্থান চলে আসবে, তখন শল্য চিকিৎসক মানে যারা অপারেশন করে, হ্যাঁ, এই ধরনের কিন্তু চিকিৎসক তারা কিন্তু হতে পারে। আর যখন দেখা যাচ্ছে যে শুক্রের অবস্থান বেশি থাকে তখন কিন্তু প্যারামেডিক্যাল, তার মানে হচ্ছে নার্স, আয়া, হ্যান্ড ট্যান, ওই সাবঅর্ডিনেট টাইপের সাবঅর্ডিনেট নয়, সাপোর্টিভ টাইপের, যারা চিকিৎসকদের ইনজেকশন হয়ে গেল। দিচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যখন তুই ইঞ্জিনিয়ারের জায়গায় আসবি তখন 4th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না, 4th হাউস দ্বারা কিন্তু স্টুডেন্টদেরকে বোঝা যায়, মানে পড়াশোনার জায়গাটা বোঝা যায়, এবং উচ্চ শিক্ষার জায়গাটা 9th হাউস দ্বারা বোঝা যায়। তাহলে 4th হাউস এবং 9th হাউসের কানেকশন যদি পজিটিভ না হয় তাহলে উচ্চ শিক্ষার জায়গাটা আসছে না। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, ইঞ্জিনিয়ার হতে গেলে বুধকে স্ট্রং হতে হবে। বুধ এবং মঙ্গলের কানেকশন যদি স্ট্রং না হয় তাহলে তুই কোনো মতেই কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবি না। এবার কোনো কারণে দেখা গেল 4th এবং এই 9 কানেকশনের মধ্যে মঙ্গল শুক্রের অবস্থান রাহুকে হিট করছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার মাস্ট। কেননা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে এক্সট্রিমলি সরি টু সে আমার অন্তত কয়েকশো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বিদেশে চলে গেছে। তারা কিন্তু তার কারণ হচ্ছে এইখানে সেরকম ভ্যালু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমি আবার বলছি, যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি এক্সট্রিমলি সরি টু সে, তারা বেশিরভাগ বিদেশে চলে গেছে। বুঝতে পেরেছিস? এবার এই যে কানেকশন মঙ্গল এবং বুধের কানেকশন এবং 4th হাউস 9th হাউসের মধ্যে যদি কোনোভাবে কেতু এবং শনির অবস্থান হয় তাহলে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার। মঙ্গলের অবস্থান অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে বুধের সাথে, তাহলে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছিস? এই হচ্ছে একদম পরিষ্কার ব্যাপার। 4th হাউস 9th হাউসকে পজিটিভ থাকতে হবে, এবং সেখানে কিন্তু বুধ এবং মঙ্গলের অবস্থানকে পজিটিভ থাকতেই হবে। তাহলেই কিন্তু ক্যালকুলেশন গুলো একদম ইজিয়েস্ট। শুধু পড়াশোনা করার প্রয়োজন না, পড়াশোনা করলে মানুষকে ভুলভাল মিথ্যে কথা বলবে। হয়ে গেল এইটা। এবার 4th হাউস, এবার যদি শিক্ষকতার জায়গাটা দেখা যায় তাহলে 4th হাউস 9th হাউসের মধ্যে রবি এবং বৃহস্পতির একত্রীকরণ যখন পজিটিভ থাকবে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যখন পজিটিভ থাকবে, বৃহস্পতি যখন বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসবে, কেতু রবি যখন উচ্চস্থ থাকবে, শিক্ষক। এবার সরকারি বেসরকারি দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা তো রবির অবস্থান দ্বারা বা শনির অবস্থান দ্বারা, মানে 6th এবং 10 ক্যালকুলেশন। ওই যে বললাম 6th এবং 10 সমসপ্তমে রবি কতটা উচ্চস্থ হয়ে রয়েছে, পজিটিভ হয়ে রয়েছে, কেতু কতটা উচ্চস্থ পজিটিভ হয়ে রয়েছে, তার উপর নির্ভর করবে। কিন্তু শিক্ষক হতে গেলে সেই ক্যালকুলেশনটা তো লাগবে। এবার মাথায় রাখার প্রয়োজন আছে, দেখা যাচ্ছে বুধ অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, মিথুন এবং কন্যার ঘরকে অত্যন্ত পজিটিভ ভাবে হিট করছে। আমি 365 দিন পড়াশোনা করি, তাই অনর্গল বলে যেতে পারি। বুঝতে পেরেছিস? আমি অনর্গল বলে যাচ্ছি, তাই জন্য শোন, যখন পজিটিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে উকিল হতে পারবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে 4th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেননা জনগণ আমি উকিল হয়ে ঘরে বসে থাকছি না, আমি অন্য কারোর জন্য কিন্তু লড়াই করছি। বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন।
স্যার, বোঝাতে পারলাম তো তোকে? হ্যাঁ, তারপর একদম। নেক্সট কোশ্চেন। স্যার, যে এই যে আবার বিবাহের দিকে একটু আসি, পড়াশোনা থেকে মানে এবার এখন করে যে তো কাজ- প্রেমজ First choice, বিবাহ, প্রেমজ বিবাহ সবাই চাইছে। প্রেমজ বিবাহ First সবাই question, চাইছে। first প্রেমজ question. বিবাহ বা কেউ যদি চায় যে মানে আমার অ্যারেঞ্জ ম্যারেজ মানে ম্যারেজ হবে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি করে বোঝা সম্ভব? আর তাছাড়াও যদি কারোর আবার বিবাহিত জীবন ঠিক না থাকে, কোনো ডিভোর্স হতে পারে, কোনো রকম থার্ড পার্টি ইস্যুস হতে পারে, তো সেই জায়গাটা একটা দাঁড়িয়েও পরকীয়া চলে কি করে- আসছে কি এখন। করে- 10 সেকেন্ডের মধ্যে আমি অ্যানালাইসিস করে দিতে পারি হ্যাঁ, স্যার। যে কাউকে তুই এই চ্যানেলের যে কাউকে 10 সেকেন্ডের মধ্যে কিভাবে একজন মহিলার ক্ষেত্রে তার হাজবেন্ড কেমন হবে নির্ধারণ করা হয় বৃহস্পতি দ্বারা, শুক্র দ্বারা নয় কিন্তু। না। আর প্রেমজ জীবন কিভাবে ব্যবহার হবে সেটা হচ্ছে মঙ্গল দ্বারা। আর একজন পুরুষের ক্ষেত্রে শুক্র দ্বারা হচ্ছে আমাদের বিবাহিত জীবন এবং প্রেমজ জীবনের জায়গাটা। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 5 নাম্বার 7 নাম্বার ঘরের মধ্যে পজিটিভ সংযোগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সোমা প্রেম করছে পজিটিভ, তাহলে সোমা প্রেম করছে পজিটিভ। এবং সেক্ষেত্রে যদি মঙ্গল এবং কেতু নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসে, আমি সোমা আমার সন্তান আমার মেয়ে, তাই জন্য সোমা আর আমার মধ্যে উদাহরণ দিচ্ছি, ওর সাথে আমার প্রেম চলছে, তাহলে সেটা সেক্সুয়াল আদান প্রদান ছাড়া অন্য কিছু নয়। যখন মঙ্গল এবং কেতুর ব্যাড রিফ্লেকশন চলে আসছে, এবার সোমা কোথাও প্রেম করছে, এবার দেখা যাচ্ছে আমাদের 5 নম্বর 7 নম্বর ঘরের মধ্যে বৃহস্পতি পজিটিভ হয়ে গেছে, তাহলে তাকে কিন্তু অবশ্যই হাজবেন্ড হিসেবে পাওয়া যেতে পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইটা আবার ছেলেদের ক্ষেত্রেও তাই 5 নম্বর 7 নম্বর ঘরের মধ্যে শুক্রের অবস্থান কি ধরনের রয়েছে, এইটা গেল ফার্স্ট। তারপরে কি প্রশ্নটা করলি? স্যার, যে ওই যে বিবাহিত বিবাহিত জীবনটা জীবন পরে ঠিক না কেমন চলে, হ্যাঁ, কেন- বিবাহিত জীবন যদি ঠিক না চলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখনকার দিনে তো 490 কেস হচ্ছে, মানে পরকীয়া চলে আসছে। পরকীয়া যদি চলে আসে, পরকীয়া আমার নেক্সট একটা অনুষ্ঠানেই আমি আলোচনা করব। 8 নম্বর ঘরে মঙ্গল নিচস্থ হয়ে গেলে কিন্তু পরকীয়ার জায়গাটাও লক্ষ্য করা যায় এবং মঙ্গল কেতু রিফ্লেকশন। কিন্তু আমার বিবাহিত জীবন ড্যামেজ হবে কি হবে না সেটা প্রথম অবস্থাতেই বলে দেওয়া যায়। 12 নম্বর ঘর যদি নেগেটিভ হয়ে যায়, 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, সেই 11টা ভাবের ব্যাড স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে আমার যখন বিবাহিত জীবন বা আমার যে প্রেমজ জীবন যে কোনো ক্ষেত্রে সেটা টিকবে কি টিকবে না সেটা 12 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। কিন্তু 12 নম্বর ঘরে শুক্র মেয়েদের ক্ষেত্রে কখনোই ডিভোর্সের জায়গাটাকে ইন্ডিকেট করে না, ছেলেদের ক্ষেত্রে ডিভোর্সের জায়গাটাকে ইন্ডিকেট করে। মেয়েদের ক্ষেত্রে 12 নম্বর ঘরে যখন বৃহস্পতির অবস্থান থাকে তখন কিন্তু ডিভোর্স হবেই হবে। এবার কোনো কারণে দেখা যাচ্ছে যে শুক্র 12 নম্বর ঘরে এবং মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করেছে, তার মানে মাথায় রেখো যাকে তুমি খুব ভালোবেসে কাছে টেনেছিলে সেই যখন চলে যাবে তোমার পকেট ফাঁকা করে, ব্যাংক ফাঁকা করে চলে যাবে, মানে 498 কেস। বুঝতে পেরেছিস? পরিষ্কার ব্যাপার। এবং যখন দেখা যাচ্ছে বৃহস্পতি বা শুক্রের অবস্থান নেগেটিভ ভাবে নেই, মানে 12 নম্বর ঘরে রয়েছে, তাহলে মিউচুয়াল ডিভোর্সের স্যার, জায়গা। আমাদের একটা লাস্ট কোশ্চেন। এখনকার দিনে বন্ধু শত্রু তো মানে একটা জীবনের পার্ট। আমরা বন্ধুকে অ্যাকচুয়াল আর যে শত্রু সে যে আমার ঘরের মধ্যেই আছে না পাড়া পড়শি কেউ, এই শত্রুতা 10 সেকেন্ডের মধ্যে বোঝা যায়, 10 সেকেন্ডের মধ্যে বোঝা যায়। আবার আরেকটা স্যার মানে মেন ভাইটাল পয়েন্ট আছে, অনেকে দেখছে প্রচুর টাকা রোজগার করছে কিন্তু তার থেকেও কম রোজগার করছে, তবুও সে মানে অনেকটা উচ্চ মানের অর্থনৈতিক ব্যবস্থা করতে পারছে, কিন্তু সে কি করছে ঋণে জর্জরিত হয়ে একটা কথা যাচ্ছে। তোকে অবশ্যই বলে রাখি, এগুলো আসছে কেন? 140 কোটি মানুষ যদি আমাদের দেশে থাকে, চ্যালেঞ্জ করে দিলাম, যদি সেকেন্ড হাউসে রাহু থাকে জীবনে কোনোদিন তুই অর্থ সঞ্চয় করতে পারবি না। ঋণ হয়ে যাবে। সেকেন্ড হাউসে রাহু যখন থাকবে না, যখন অর্থ তুই সঞ্চয় করতে পারছিস না, তাহলেই তো ঋণের দিকে যেতে হবে। আমার যখন আমি যে টাকাটা ইনকাম করছি 15 তারিখ 20 তারিখের মধ্যে যখন শেষ হয়ে যাচ্ছে, তারপরের দিনগুলো কাটাবো কি করে? হাওয়া খেয়ে? তাহলে কোনো না কোনো ভাবে তো ঋণ করছি। প্রশ্নটা কি করেছিস আরেকবার বল? ও হ্যাঁ, বন্ধুত্ব। তাহলে এবার লাইনে আসতে দিন, বেশি প্রশ্ন করতে হবে। বন্ধুতার জায়গাটা দেখ, লক্ষ্য করা যায় কি 5th এবং 11th কানেকশনের মধ্যে। 5th এবং 11th কানেকশন দ্বারা বন্ধুত্বের জায়গাটা লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 5th এবং 11th এর মধ্যে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স সেকেন্ড হাউসের অধিপতি চলে আসে, তাহলে বন্ধু দূরের কেউ নয়, আত্মীয় স্বজন কাছের মানুষ যাদের সাথে প্রত্যেকদিন দেখা হচ্ছে, পাড়া মানে মুখোশধারী বন্ধু। না না, আমাদের যে মুখোশধারী শত্রু, মুখোশধারী বন্ধুদের মুখোশধারী মানে গুপ্ত শত্রুতা। আমি একদম নরমাল শত্রুতার কথাই বলছি। এবার আত্মীয়রা কখনোই তোর সাথে শত্রুতা করছে বলবে না, তাহলে গুপ্ত শত্রুতার জায়গা। সেকেন্ড হাউস যখন 5 নম্বর এবং 11 নম্বর ঘরের সাথে নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে, তখন দেখা যাচ্ছে আমার কাছের মানুষেরা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স, মানে কাছের বন্ধুরা, সোনা ভালো আছিস, দ্বিচরিত্র কাজ করছে। যেমন তোর বাড়ি করার সময় তোর পাশের তোর আত্মীয় দেখা যাচ্ছে যে এসে করে ডিস্টারবেন্স আরম্ভ করে দিচ্ছে, সেম ওটা হচ্ছে সেকেন্ড হাউসের রিফ্লেকশন। 5 নম্বর 11 নম্বর ঘরকে যখন নেগেটিভ করে দিচ্ছে, বুঝতে পেরেছিস? 9th হাউসের রিফ্লেকশন যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে 9th হাউস যখন 9th হাউস
যখন বারবার তোদের সময় দেখিস না, বলতে গিয়ে ডিস্টার্ব হচ্ছে, 5 নম্বর 11 নম্বর ঘরকে যখন 9th হাউসের অধিপতি গ্রহ ক্র্যাক করে দিচ্ছে, অফ করে দিচ্ছে, দেখা যাচ্ছে তোর সাথে আবার সেরকম কোনো পরিচয় নেই। দেখা গেল তুই আজকে অ্যাঙ্কারিং করতে এসেছিস, তোর সাথে এমনি কোনো একটা মুখ ফসকে কোনো কথা বললাম, সেটা কি তুই লাগিয়ে দিবি। আচ্ছা, বুঝতে পেরেছিস? তুই আমার একদম দারুণ বন্ধুত্বের জায়গাটা নেই, কিন্তু মুখ ফসকে আমি হঠাৎ করে একটা কথা বললাম, সেটা কি লাগিয়ে দিলি। তো হঠাৎ করে এখন তোকে মুখ ফসকে কোনো কিছু বললাম, দেখা গেল আমার সম্পর্কে তুই কোন কথা বলতে শুরু করলি। বুঝতে পেরেছিস? হঠাৎ করে দেখা গেল। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। সময় আছে না নেই? হ্যাঁ, স্যার, সময় অনেক কম, তো কিন্তু যেটুকু আমরা আলোচনা তুই বুঝতে পারলি তো পুরো ব্যাপারটা? একদম স্যার, যেটুকু আমরা চাইছিলাম আলোচনা কষ্ট হবে। তুই যা যা প্রশ্ন করলি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একজন অ্যাস্ট্রোলজার যদি প্রত্যেকদিন স্টাডি করে, আমার তো কালকেই দিল্লির চেম্বার শুরু হচ্ছে, তুই জানিস আমি সারাক্ষণ স্টাডি করি, এগুলো 10 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়। 10 সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায়। আমি লাইভ অনুষ্ঠানে দেখিয়ে হচ্ছি। বলে দাও। তো স্যার, যাই হোক, সময় আমাদের একদমই কম। তো দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো, এতটা কষ্ট হবে হয়তো ক্যালকুলেশনস কিভাবে হচ্ছে সেটা তুলে ধরা হয়তো কখনো পসিবল হয়নি, এবং এই অনুষ্ঠানটা দেখার মাধ্যমে হয়তো আর কোনো রকম আপনাদের ডাউট বা কিছু থাকবে না, এবং এটা কোনো মিরাক্কেল বা ম্যাজিক বলে আপনারা সেটাকে ভাববেন না। তো যাই হোক, আজকের মতন এটা এখানেই। ধন্যবাদ।